মলি একে একে সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখলো। তারপর প্রয়োজনীয় নুন মশলা মিশিয়ে উনুনে চড়িয়ে দিল। তার বাঁ পাশে আরও দুটো গ্যাসের উনুন জ্বলছে। তাদের প্রত্যেকটার মাথার উপরই বিভিন্ন সাইজের পাত্র বসানো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মলি। সবকিছুই নির্দিষ্ট পরিকল্পনা মতো এগোচ্ছে। অদূরে টেবিলের উপর দুদিনের পুরনো ইভিনিং স্ট্যান্ডার্ডটাও তার নজরে পড়ল। আপনা থেকেই কুঞ্চিত হয়ে উঠল ভুরুজোড়া। শুধু যদি ঘটনাটা সে স্মরণে আনতে পারত। অকস্মাৎ তার মাথার উপর যেন বজ্রাঘাত হলো। দুহাতে চোখ ঢেকে ভয়ার্ত সুরে চেঁচিয়ে উঠল মলি, না না, কখনোই না। ধীরে ধীরে আবার মলি হাত নামালো। তার দু চোখে এখন এক বিমূঢ় বিভ্রান্ত দৃষ্টি। এমনভাবে মুখ তুলে চারধারে ফিরে তাকালো যেন মনে হয় সে এখানে নতুন। অথচ ঘরটা কত উষ্ণ ও আরামদায়ক এবং কত খোলামেলা। তার সঙ্গে মনোরম খাদ্যবস্তুর রসনা তৃপ্তিকর গন্ধ। না না, এ হতে পারে না। চাপা কণ্ঠে মলি আবার ফিসফিস করে উঠল। স্বপ্নথিতার মতোই পায়ে পায়ে হেঁটে চলল মলি। কিচেনের বাঁ দিকের দরজা পেরিয়ে বড় হলঘরটার মাঝে এসে দাঁড়ালো। সমস্ত বাড়িটা এখন নীরব নিস্তব্ধ। কেবলমাত্র অনেক দূরে কেউ যেন একা একা শীষ দিয়ে চলেছে। সুরটাও তার খুব পরিচিত। মলি কান দুটো খাড়া করে ভালোভাবে শোনবার চেষ্টা করল। পর মুহূর্তেই তীব্র এক অস্বস্তিতে সিটিয়ে উঠল তার সর্বাঙ্গ। সেই একই ছেলে ভুলানো ছড়ার সুর। ভয়ে ভয়ে মলি আবার তার পুরনো রান্নাঘরেই ফিরে গেল। পরিচিত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আশ্বস্ত হলো মনটা। হ্যাঁ, সুশৃঙ্খলভাবেই এগিয়ে চলেছে সবকিছু। মেজর মেটকাফ পেছন দিকের সিঁড়ি বেয়ে বড় হলঘরটার মধ্যে প্রবেশ করলেন। 1 মিনিট দাঁড়িয়ে রইলেন চুপচাপ। তারপর সিঁড়ির নিচে বাসনপত্র রাখবার কাঠের আলমারিটার দিকে এগিয়ে গেলেন। শেষ মুহূর্তেও একবার চোখ তুলে তাকিয়ে দেখলেন চারদিক। আশেপাশে কেউ কোথাও নেই। জনপ্রাণীর সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না কোনো। অভীষ্ট কাজটুকু সেরে রাখবার এই তো প্রকৃষ্ট সময়। লাইব্রেরি ঘরের মধ্যে একা একা একটা পশমের মাফলার বুনছিলেন মিসেস বয়েল। বোনার কাজ বন্ধ রেখে তিনি এবার হাত বাড়িয়ে রেডিওর নবটা টিপে দিলেন। চোখে মুখে সহজাত বিরক্তির ভাব। নারী কণ্ঠের সুললিত প্যানপ্যানানি তার বিরক্তি আরও বাড়িয়ে তুলল। ছেলে ভুলানো ছড়া গানের উৎপত্তি এবং তাৎপর্য সম্বন্ধেই লেকচার ঝাড়ছিলেন ভদ্রমহিলা। একটু অধৈর্যভাবেই মিসেস বয়েল আবার রেডিওর নবটা ঘোরালেন। এখানেও বক্তৃতা চলছিল পুরোদমে, তবে স্বরটা কোনো পুরুষের এবং গলাটাও বেশ মার্জিত আর ভরাট। মানসিক ভয়ভীতির বিচিত্র গতি প্রকৃতির বিষয়েই আলোচনা করছিলেন তিনি। ভয়ের মনস্তত্ত্বটাই প্রথমে ভালো করে অনুধাবন করতে হবে, বক্তা বলে চললেন। মনে করুন আপনার পেছন দিকে নিঃশব্দে খুলে গেল। ভীষণভাবে চমকে উঠে ফিরে তাকালেন বয়েল। ও, আপনি? স্বস্তির নিঃশ্বাস হয়। আমি তো দুর্দণ্ড ধৈর্য ধরে শোনবার মতো কোনো কিছুই খুঁজে পাই না। আমি আজকাল রেডিও নিয়ে একেবারেই মাথা ঘামাই না মিসেস বয়েল। মিসেস বয়েল ক্ষুব্ধ হলেন। কিন্তু এছাড়া আর কি বা এখানে করার আছে জানতে চাইলেন তিনি। সম্ভাব্য খুনির সঙ্গে এক বাড়িতে বাস করে, অবশ্য যদিও আমি ওই আজগুবি নাটকের বিন্দু বিসর্গ কিছুই বিশ্বাস করি না। সত্যিই করেন না মিসেস বয়েল? কেন আপনার এই প্রশ্নের অর্থ? আগন্তুকের বর্ষাতির বেল্টটা এত ক্ষিপ্র গতিতে মিসেস বয়েলের গলায় জড়িয়ে গেল যে তিনি প্রথমে এর অন্তর্নিহিত তাৎপর্যটুকুও ঠিকমতো উপলব্ধি করতে পারলেন না। রেডিওর ভলিউমটাকেও ইতিমধ্যে আরও জোরে বাড়িয়ে দেওয়া হয়েছে। বিদগ্ধ বক্তার মনস্তাত্ত্বিক আলোচনায় ঘমঘম করছে সারা ঘরটা। মিসেস বয়েলের মৃত্যুকালীন ঘরঘরানিটাও তার নিচে চাপা পড়ে গেল। তবে মিসেস বয়েল শেষ সময়ে খুব বেশি একটা গণ্ডগোলের সৃষ্টি করতে পারেননি, কারণ হত্যাকারী প্রকৃতই অসাধারণ দক্ষ এবং তৎপর। প্রশস্ত কিচেনের মধ্যেই জড়ো হয়েছিলেন সকলে। গ্যাসের উনুনে টকবক করে আলুগুলো ফুটছে। মাংসের ডেকচি থেকে
উগ্র সৌরভ নাকে এসে লাগে। চারজন ভীতচকিত ব্যক্তি একে অপরকে নিরীক্ষণ করছিলেন সন্দিগ্ধ দৃষ্টিতে। পঞ্চম চেয়ারে গা এলিয়ে মলি বসেছিল। তার সমস্ত মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। ষষ্ঠতম ব্যক্তি সার্জেন্ট প্রায় জোর করেই মলিকে কিঞ্চিত হুইস্কি পানের নির্দেশ দিলেন। সার্জেন্ট ট্রটারের গভীর মুখে একটা থমথমে ক্রোধের আভাস। তিনি এবার চোখ তুলে অন্য সকলের দিকে ফিরে তাকালেন। মাত্র 5 মিনিট আগে মলির ভয়ার্ত চিৎকারে সকলে হুড়মুড় করে লাইব্রেরি ঘরে ছুটে এসেছিলেন। আপনি যখন মৃতদেহটা আবিষ্কার করেন, সম্ভবত তার 2-1 মিনিট আগেই ভদ্রমহিলাকে খুন করা হয়েছে, ট্রটার বললেন। আচ্ছা, লাইব্রেরি ঘরে ঢোকবার সময় আপনি যে অন্য কাউকে দেখেননি বা কারো পায়ের আওয়াজও শুনতে পাননি, এতে কোনো ভুল নেই তো? একটা মৃদু শিসের শব্দ শুনেছিলাম, ক্লান্ত কণ্ঠে জবাব দিল মলি। তবে সেটা কিছু আগে। আমার দরজা ভেজানোর একটা মৃদু শব্দও কোথা থেকে আপনার কানে ভেসে এসেছিল। তখন আমি লাইব্রেরি ঘরের দিকেই এগোচ্ছিলাম। কোন দরজা? ঠিক বলতে পারবো না, নির্দ্বিধায় ব্যক্ত করল মলি। একটু ভেবে দেখুন মিসেস ডেভিস, মনে মনে চিন্তা করুন, ওপরে না নিচে, আপনার বাঁ দিকে না ডান দিকে? আমি সত্যিই জানি না সার্জেন্ট, অসহিষ্ণুভাবে মাথা ঝাঁকালো মলি। এমনকি প্রকৃতই কোনো শব্দ শুনেছি কিনা সে সম্বন্ধে এখনো আমার যথেষ্ট সন্দেহ আছে। এইভাবে উৎপীড়ন করাটা খুবই অন্যায় হচ্ছে। ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠল জিল। ও যে এখনো রীতিমতো অসুস্থ, সেটাও কি আপনার চোখে পড়ছে না? আমি যে একটা হত্যাকাণ্ডের তদন্ত করতে বসেছি, সে কথাটাও ভুলে যাবেন না কমান্ডার ডেভিস। নামের আগে আমি আর কমান্ডার শব্দটা ব্যবহার করি না সার্জেন্ট। সে তো ঠিকই। ট্রটার এমন ভঙ্গিতে মাথা নাড়লেন যাতে মনে হয় তার এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। তবে ওই যা বললাম, আমি এখন একটা খুনের তদন্ত করছি, এবং এই ঘটনার আগে পর্যন্ত কেউই আমার সাবধানবাণী তেমন কর্ণপাত করেননি। মিসেস বয়েলও যে বিশেষ গ্রাহ্যে আনেননি সে কথা তো আপনারা ভালো করেই জানেন। তিনি আমার অত্যন্ত জরুরি খবরটাই গোপন রেখেছিলেন। আপনারাও প্রত্যেকেই তাই করেছেন। তাহলে আমার আর কিছুই বলবার নেই। মিসেস বয়েল নিহত হয়েছেন, এবং খুব দ্রুত এই রহস্যের অতলে না পৌঁছতে পারলে আর একটা মৃত্যু ঘটাও বিচিত্র নয়। আর একটা? যত সব অর্থহীন ধ্যান ধারণা। কেন? তার একটাই বা হতে যাবে কেন? কারণ, বিমর্ষচিত্তে জবাব দিলেন ট্রটার। কাগজের টুকরোটার মধ্যে 3টে ইঁদুরের ছবি আঁকা ছিল। জিলের কণ্ঠে অবিশ্বাসের সুর। প্রতিটি ইঁদুরই কি একটা করে মৃত্যুর প্রতীক? কিন্তু তার মধ্যে একটা সুযোগ তো থাকবে। মানে, আমি বলতে চাই, ওই মামলাটার সঙ্গে অন্য কেউ কি জড়িত ছিলেন? নিশ্চয় ছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেরকমই তো মনে হচ্ছে। কিন্তু এখানেই বা আর একটা মৃত্যু ঘটবে কেন? তার কারণ, ওই নোট বইয়ে মাত্র 2টো ঠিকানারই উল্লেখ ছিল, এবং 74 নম্বর কালভার স্ট্রিটে একটি মাত্র সম্ভাব্য শিকারের সন্ধানই আমরা পেয়েছি। তিনি এখন মৃত, কিন্তু মংসওয়েল ম্যানর এর কথা সম্পূর্ণ আলাদা। এখানে ক্ষেত্র অনেক প্রশস্ত। এই সমস্ত চিন্তা ভাবনাই ভিত্তিহীন ট্রটার। লংরিজ ফার্মের ওই কুখ্যাত মামলায় জড়িত 2জন ব্যক্তি পাকে চক্রে একই সঙ্গে এখানে এসে উপস্থিত হবেন এমন সম্ভাবনা খুবই কম। তবে কোনো কোনো পরিস্থিতিতে সম্ভাবনাটা একেবারেই উড়িয়ে দেওয়া চলে না। আপনি নিজেই না হয় বিষয়টা ভালো করে ভেবে দেখুন। ট্রটার এবার সমবেত অতিথিদের প্রতি মনোযোগ দিলেন। মিসেস বয়েলের মৃত্যুর সময় কে কোথায় ছিলেন তার একটা বিবরণ আপনারা আমায় দিয়েছেন। অবশ্য আমিও সেটা যাচাই করে দেখে নেব। মিস্টার রেন, মিসেস ডেভিস যখন চিৎকার করে ওঠেন তখন তো আপনি আপনার ঘরেই ছিলেন বললেন। রেন সম্মতিসূচক মাথা নাড়লেন। মিস্টার ডেভিস, আপনি দোতলায় শোবার ঘরে ফোনের এক্সটেনশনটা পরীক্ষা করে দেখছিলেন, তাই না? হ্যাঁ, জিল জবাব দিল। মিস্টার প্যারাভিসিনি, আপনি বোধহয় ড্রয়িং রুমে বসে পিয়ানো বাজাচ্ছিলেন, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, কেউই আপনার বাজনা শুনতে পাননি। আমি খুব মৃদু সুরে বাজাচ্ছিলাম সার্জেন্ট, একেবারে নিচু পর্দায়।
একটা মাত্র আঙ্গুল দিয়েই রিডের ওপর টোকা মারছিলাম। কোন সুরটা আপনি তখন বাজাচ্ছিলেন? মৃদু হাসলেন প্যারাভিসিনি। 3টে ইঁদুর অন্ধ। দোতলার ঘরে মিস্টার রেনো তখন এই সুরটাই শীষ দিচ্ছিলেন। প্রত্যেকের মাথার মধ্যে এখন শুধু এই একটিমাত্র সুরই খেলা করছে। সুরটা খুবই অস্বস্তিকর, খুবই সাংঘাতিক। বেজার মুখে মলি জানালো। টেলিফোন অচল হবার কারণটাই বা কি? প্রশ্ন করলেন মেটকাফ। তারটা কি ইচ্ছাকৃতভাবেই কাটা হয়েছে? আপনার আশঙ্কাই সত্যি মেজর। ডাইনিং হলের জানালার ঠিক পাশেই খানিকটা তার কেউ কেটে নিয়েছে। মিসেস ডেভিস যখন চেঁচিয়ে উঠলেন, ঠিক তার আগের মুহূর্তেই ব্যাপারটা আমি আবিষ্কার করলাম। সমস্তটাই কেমন অদ্ভুত। এর পেছনে হত্যাকারীর কি উদ্দেশ্য থাকতে পারে? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল জিল। ট্রটার একবার অপাঙ্গে জিলের আপাদমস্তক জরিপ করে নিলেন। এই মুহূর্তে সে প্রশ্নের জবাব দেওয়া খুবই শক্ত মিস্টার ডেভিস। খুনি হয়তো মনে করে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সেটা তার কাজের পক্ষে আরও সহায়ক হবে, কিন্তু হয়তো এর পেছনে প্রকৃত কোনো উদ্দেশ্য নেই। আমাদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে তোলা বা আমাদের ভুল পথে পরিচালিত করার জন্যই এটা তার নতুন কোনো কারসাজি। অল্প থামলেন ট্রটার। প্রত্যেক খুনেই নিজেকে খুব চতুর আর বুদ্ধিমান বলে মনে করে। নিজেদের প্রতি আস্থাও তাদের অগাধ। কর্মসূত্রে অপরাধীর মনস্তত্ত্ব সম্বন্ধেও আমাদের কিছু লেখাপড়া করে নিতে হয়। এটা আমাদের ট্রেনিংয়েরই একটা অঙ্গ। এই সমস্ত মানসিক ব্যাধিগ্রস্ত অপরাধীদের কর্মধারা সত্যিই খুব কৌতূহল উদ্দীপক। আমরা কি বড় বড় লেকচার থামিয়ে আমাদের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করতে পারি? জিলের কণ্ঠে তীব্র ব্যঙ্গের ঝাঁজ। হ্যাঁ, নিশ্চয়ই মিস্টার ডেভিস। ছোট্ট দুটো শব্দই এখন আমাদের প্রধান আলোচ্য বিষয়। তার মধ্যে একটা হচ্ছে খুন আর দ্বিতীয়টা বিপদ। এ দুটো শব্দের উপরই আমাদের দৃষ্টি কেন্দ্রীভূত করতে হবে। মেজর মেটকাফ, আপনার গতিবিধি সম্পর্কে আগে আমাকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে নিতে দিন। আপনার বক্তব্য এই হত্যাকাণ্ডের সময় মদের বোতল মজুদ রাখার জন্যে এখানে মাটির নিচে যে ছোট চোরা কুঠুরিটা আছে, আপনি সেখানে ছিলেন। কি উদ্দেশ্যেই বা আপনি সেখানে গিয়েছিলেন? বিশেষ কোনো উদ্দেশ্য আমার ছিল না, জবাব দিলেন মেটকাফ। ইতস্তত ঘুরে বেড়াতে বেড়াতেই সিঁড়ির তলায় বাসন রাখবার আলমারিটার পাশে ছোট্ট একটা দরজা নজরে পড়ল। দরজাটা ঠেলে খুলতেই দেখলাম একটা সরু সিঁড়ি নিচের অন্ধকারে নেমে গেছে। ওই সিঁড়ি ধরে এগোতেই চোর কুঠুরির সন্ধান পেলাম। মেটকাফ এবার জিলকে লক্ষ্য করে বললেন, আপনাদের ভূগর্ভস্থ ভাড়ার ঘরটা বাস্তবিকই খুব সুন্দর। প্রাচীন মঠে মন্দিরেও এই ধরনের গুপ্ত কক্ষের সন্ধান পাওয়া যায়। আমরা এখানে সাবেকি আমলের স্থাপত্য শিল্প নিয়ে কোনো গবেষণা করতে বসিনি মেজর মেটকাফ। এখানে একটা হত্যাকাণ্ডের তদন্ত চলছে। মিসেস ডেভিস, আপনি অনুগ্রহ করে একটু এদিকে কান দিন। আমি দরজাটা খোলা রেখেই বাইরে যাচ্ছি। কথা বলতে বলতেই দ্রুত পায়ে বেরিয়ে গেলেন ট্রটার। কয়েক সেকেন্ড বাদে ফিরে এসে বললেন, কাছে কোথায় দরজা ভেজানোর মৃদু শব্দ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, অনেকটা যেন এরকমই। এটা সিঁড়ির নিচে কাঠের আলমারির পাল্লা ভেজানোর শব্দ। ঘটনাটা এমনও হতে পারে যে খুনি মিসেস বয়েলকে হত্যা করবার পর হলঘরের মধ্যে দিয়েই ফিরে যাচ্ছিল। এমন সময় মিসেস ডেভিসের পায়ের শব্দ পেয়ে সে তাড়াতাড়ি ওই আলমারিটার মধ্যে ঢুকে পাল্লা টেনে দেয়। কিন্তু ওই আলমারির হাতলে আমার আঙ্গুলের ছাপও রয়ে গেছে, মেজর মেটকাফ বললেন। তা ঠিকই, মাথা নাড়লেন ট্রটার। তবে তার একটা সন্তোষজনক উত্তরও আমরা পেয়েছি, নয় কি? দেখুন সার্জেন্ট, জিলের কণ্ঠে দৃঢ়তার আভাস। একথা অনস্বীকার্য যে বর্তমান পরিস্থিতির দায় দায়িত্ব সামলাবার সব ভার সরকারিভাবে আপনার উপরেই অর্পণ করা হয়েছে। তবে বাড়িটা যে আমার, সে কথাও বিস্মৃত হলে চলবে না, এবং পরোক্ষভাবে অতিথিদের নিরাপত্তার প্রসঙ্গে আমারও কিছুটা নৈতিক কর্তব্য আছে। দুর্ঘটনা প্রতিরোধের জন্যে আমাদের কি এই মুহূর্তেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়? যেমন? সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলেন সার্জেন্ট। মানে আমি বলতে চাই, এই অপকীর্তির প্রধান হোতা হিসাবে
যার ওপর প্রথমেই সন্দেহ জাগে তাকে কি আপাতত আটক করে রাখা যায় না? কথা থামিয়ে জিল এবার সোজাসুজি ক্রিস্টোফার রেনের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আসন ছেড়ে লাফিয়ে উঠলেন ক্রিস্টোফার। উত্তেজনার আধিক্যে তার কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ শোনালো। এটা সত্য নয়, কখনোই সত্য নয়। আপনারা সকলে মিলে আমার পেছনে লেগেছেন। প্রত্যেকেই আমাকে বিরূপ দৃষ্টিতে দেখে। আপনারা সকলে মিলে যুক্তি করে এই দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। কিন্তু এটা তো উৎপীড়ন, নির্মম নিষ্ঠুর উৎপীড়ন। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই মিস্টার রেন। ধীর পায়ে এগিয়ে এলো মলি। উত্তেজিত রেনের পিঠে হাত দিয়ে তাকে আশ্বস্ত করবার চেষ্টা করল। আমরা কেউই আপনার বিরুদ্ধে যাইনি। মলি এবার ব্যাকুল দৃষ্টিতে ট্রটারের দিকে ফিরে তাকালো। ভদ্রলোককে আপনি একটু ভরসা দিন। আমরা আগে থেকেই কাউকেই অপরাধী হিসেবে ধরে নিয়ে সেইভাবে মামলা সাজাতে চেষ্টা করি না, জবাব দিলেন ট্রটার। আপনি যে ভদ্রলোককে গ্রেপ্তার করতে যাচ্ছেন না সেটাও ভালোভাবে বুঝিয়ে বলুন। না না, আপাতত কাউকে গ্রেপ্তারের কোনো অভিপ্রায় আমার নেই। তার জন্যে সুনিশ্চিত সাক্ষী প্রমাণের প্রয়োজন। এক্ষেত্রে তার কোনো আভাসই খুঁজে পাওয়া যাচ্ছে না। জিল চেঁচিয়ে উঠল। মনে হচ্ছে তোমার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে মলি। সার্জেন্টের অবস্থাও সেই রকম। ঠিকমতো বিচার বিবেচনা করে দেখতে গেলে অপরাধীর চেহারার সঙ্গে এখানে মাত্র একজনেরই সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এবং জিল শোনো, ঈশ্বরের দোহাই একটু শান্ত হও, বিধ্বস্ত অসহায় ভঙ্গিতে মিনতি জানালো মলি। সার্জেন্ট ট্রটার, আমি আড়ালে আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। অনুগ্রহ করে যদি 1 মিনিট সময় দেন। আমিও তোমার সঙ্গে থাকব, জিলের কণ্ঠে জেদের সুর। না জিল, তুমিও না, আমার অনুরোধ। জিলের মুখ চোখ বজ্রগর্ভ মেঘের মতোই কালো হয়ে উঠল। কি যে তোমার মাথায় আছে কিছুই আমি বুঝে উঠতে পারছি না। অন্য সকলকে অনুসরণ করে জিলও বেরিয়ে এলো ঘর ছেড়ে। যাবার সময় সশব্দেই ভেজিয়ে দিল দরজাটা। হ্যাঁ বলুন মিসেস ডেভিস, আপনার কি বক্তব্য? মলির মুখ থেকে ক্ষণপূর্বের উদ্বেগ ও বিভ্রান্তির ছায়াটুকু এখনো সম্পূর্ণ মিলিয়ে যায়নি। কণ্ঠস্বরেও অস্বস্তির ছোঁয়া। সার্জেন্ট ট্রটার, বর্তমান ঘটনা প্রসঙ্গে আপনি আমাদের কাছে লংরিজ ফার্মের ওই মামলাটার উল্লেখ করেছিলেন। আপনার কি ধারণা ভাগ্যহত এই 3টি অনাথ শিশুর মধ্যে বড় ছেলেটি এই সমস্ত খুনের জন্য দায়ী? কিন্তু সে বিষয়েও আপনি নিশ্চিত করে কিছু বলতে পারেন না। আপনার বক্তব্য খুব যুক্তিসঙ্গত মিসেস ডেভিস, তবে যাবতীয় সম্ভাবনা সেই দিকেই ইঙ্গিত করছে। মানসিক অস্থিরতা, সেনাবাহিনী থেকে পলায়ন, চিকিৎসকের রিপোর্ট। হ্যাঁ আমি জানি ক্রিস্টোফারকে সন্দেহ করার সেটাই প্রধান কারণ, কিন্তু ওই ভদ্রলোকের দ্বারা এ কাজ সম্ভব হবে বলে আমি মনে করি না। নিশ্চয়ই আড়াল থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে। আচ্ছা, ওই 3টি অনাথ শিশুর পিতামাতা বা অন্য কোনো আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি? ওদের মা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন। যুদ্ধকালীন জরুরি প্রয়োজনে ওই 3টি শিশুর পিতাকেও দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। সেই ভদ্রলোকেরই বা খবর কি? তিনি এখন কোথায়? আমাদের কাছে কোনো সংবাদ নেই। যুদ্ধের প্রয়োজন মিটে যাবার ফলে 1 বছর আগে তাকে সেনাবাহিনী থেকে ছুটি দেওয়া হয়েছে। পুত্রের যদি মানসিক ভারসাম্য ঠিকমতো বজায় না থাকে তবে তার পিতার ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটতে পারে। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আমাদের বর্তমান হত্যাকারী কোনো মাঝবয়সী বা বৃদ্ধ লোক হওয়াও কিছু অসম্ভব নয়। এই প্রসঙ্গে একটা কথা আমার বিশেষভাবে মনে পড়ছে। মেজর মেটকাফ যখন প্রথম জানতে পারেন যে পুলিশ কর্তৃপক্ষ এখানে একজন সার্জেন্ট পাঠাচ্ছেন, তখন তিনি খুবই বিচলিত হয়ে উঠেছিলেন। হ্যাঁ সত্যিই খুব ভয় পেয়েছিলেন তিনি। সার্জেন্ট ট্রটার শান্ত কণ্ঠে বললেন, আমার উপর আস্থা রাখুন মিসেস ডেভিস। প্রথম থেকে সব রকম সম্ভাবনার কথাই আমি বিচার বিবেচনা করে দেখছি। জিল নামে ওই ছেলেটা বা তার পিতা, এমনকি তার বোনের সম্ভাবনাও বাদ দেওয়া যায় না। আমাদের বর্তমান হত্যাকারী একজন মহিলাও হতে পারেন, তা জানেন। কোনো কিছুই আমার নজর এড়িয়ে যায়নি। মনে মনে আমি হয়তো সম্পূর্ণ নিশ্চিত, তবে নির্ভরযোগ্য কোনো প্রমাণের একান্তই অভাব। বর্তমান যুগে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে
সম্পূর্ণ তথ্য অবগত হওয়া খুবই কঠিন কাজ। আমাদের এই কর্মজীবনে কত বিচিত্র অভিজ্ঞতারই যে সম্মুখীন হতে হয় সে সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। অবশ্য প্রায় অধিকাংশ মামলাই বিবাহ সংক্রান্ত। অল্প কয়েকদিনের আলাপ পরিচয়ের পর বিবাহ বা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে তাড়াহুড়ো করে বিবাহ, এ সমস্ত খুবই বিপজ্জনক। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী একে অপরকে ভালো করে চেনেন না, এমনকি তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবেরও কোনো চিহ্ন নেই। একে অন্যের মুখের কথাই সত্য বলে বিশ্বাস করে নাই। হয়তো ছেলেটা বলল সে একজন পাইলট কিংবা সেনা বিভাগের কোনো মেজর, মেয়েটাও তাকে সর্বান্তকরণে বিশ্বাস করল। তারপর বছরখানেক কি বছর দুয়েক বিবাহিত জীবন যাপনের পর হয়তো জানা গেল ছেলেটা কোনো পলাতক ব্যাংক কর্মচারী। তার নামে বিরাট অঙ্কের তহবিল তসরুফের মামলা ঝুলছে। তার অন্য কোনো স্ত্রী পুত্র থাকাও বিচিত্র নয়। অথবা সে হয়তো যুদ্ধ পলাতক কোনো সৈনিক, সামরিক বিভাগ তার নামে হুলিয়া জারি করেছে। পুনরায় বলতে শুরু করলেন ট্রটার, আপনার মনের মধ্যে এখন কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে চলেছে আমি বাইরে থেকে তার কিছুটা আঁচ করতে পারি। একটা কথা মনে রাখবেন মিসেস ডেভিস, আমাদের বর্তমান হত্যাকারী সমস্ত পরিস্থিতিটা ভালো করে উপভোগ করছে। হ্যাঁ, সে বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত। ধীর পায়ে ট্রটার কিচেন ছেড়ে বেরিয়ে গেলেন। মলি কিছুক্ষণ স্থাণুর মতো বসে রইল চুপচাপ। তার হাত পাগুলো স্থির ও শক্ত, চোখের কোলে সঘন চিন্তার ছায়া। তারপর উঠে দাঁড়িয়ে জ্বলন্ত স্টোভের দিকে এগিয়ে গেল। প্রায় ফুটন্ত তরকারিটাও নেড়ে দেখল হেঁট হয়ে। পরিচিত মশলার সুগন্ধে নিজেকে যেন নতুন করে ফিরে পেল মলি। গুরুভার হৃদয়ও হালকা হলো অনেকটা। অনেকক্ষণ বাদে সে তার নিজস্ব ঘর গৃহস্থালির নিবিড় নীড়ে আশ্রয় খুঁজে পেয়েছে। রান্নাবান্না ও সংসারের আরও ৭-১৭ খুঁটিনাটি দায় দায়িত্ব, এইসব নিয়েই তো হাসি কান্নায় ভরা প্রাত্যহিক গদ্যময় জীবন। এবং শরণাতীতকাল থেকেই নারীরাই এই যাবতীয় ঝক্কি সামলে এসেছে। বিপদসংকুল উন্মত্ত পৃথিবীর বুকে এই রান্নাঘরই নারীদের নিরাপদ আশ্রয়। ভেজানো দরজাটা ঈষৎ উন্মুক্ত হলো। ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল মলি। ক্রিস্টোফার রেন প্রবেশ করলেন। ভদ্রলোক তখনও বেশ হাঁপাচ্ছেন। এদিককার খবর শুনেছেন? রেনের কণ্ঠে তীব্র উত্তেজনার আভাস। কি ভুতুরে কাণ্ড কারখানায় যে চারিদিকে ঘটে চলেছে। সার্জেন্ট ট্রটার তার স্কি দুটো খুঁজে পাচ্ছেন না। চাকা লাগানো স্কি দুটোর কথা বলছেন? কেন? সে দুটো চুরি করে কার কি লাভ? বিষয়টা আমার কল্পনার বাইরে চলে যাচ্ছে। মানে আমি বলতে চাই, সার্জেন্ট ট্রটার যদি সত্যিই আমাকে পরিত্যাগ করে যেতে চান তবে সেক্ষেত্রে খুনির লাভই বেশি। সেই জন্যেই এই ঘটনার মধ্যে কোনো সুনির্দিষ্ট অর্থ খুঁজে পাওয়া যায় না, তাই নয় কি? জিলি তো নিজে হাতে সিঁড়ির নিচে কাঠের আলমারিতে স্কি দুটো রেখে দিয়েছিল। ভালো, কিন্তু এখন সে দুটো যথাস্থানে নেই। ব্যাপারটা সত্যিই আমাকে খুব ভাবিয়ে তুলেছে। মৃদু হাসলেন রেন। আমাদের সার্জেন্ট কিন্তু খুব ক্ষেপে উঠেছেন জানেন। রাগী কচ্ছপের মতো মাথা উঁচু করে সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছেন। হতভাগ্য মেজরকে তো জেরায় জেরায় নাস্তানাবুদ করে দিচ্ছেন বলা চলে। মেজর কিন্তু আগাগোড়া একটা কথাই ধরে রেখে দিয়েছেন। তিনি আলমারির মধ্যে কাঠের স্কি দুটো ছিল কিনা ঠিকমতো লক্ষ্য করেননি। এ বিষয়ে কোনো খেয়ালই ছিল না তার। ট্রটারের অভিমত এত বড় জিনিসটা ভদ্রলোকের নজর এড়িয়ে যেতে পারে না। কোনো রহস্যময় কারণেই তিনি এখন প্রকৃত সত্যটা গোপন করছেন। রেন আর এক পা কাছে এগিয়ে এসে গলা নামিয়ে বাকিটা শেষ করলেন। এই সমস্ত ব্যাপার স্যাপার সার্জেন্ট ট্রটারকে বেশ দমিয়ে দিয়েছে। আমাকে নয়, রেন মাথা নাড়লেন। আমি বরং উদ্বুদ্ধ হয়ে উঠছি বলতে পারেন। সমস্তটাই এত বেশি অস্বাভাবিক। মলি তীব্র কণ্ঠে চেঁচিয়ে উঠল। আপনি যদি মিসেস বয়েলের মৃতদেহটা প্রথম আবিষ্কার করতেন তাহলে এ ধরনের কথাবার্তা ভুলতে পারছি না। সারা মুখ বিসদৃশভাবে ফুলে উঠেছে, তার মধ্যে একটা গাঢ় বেগুনি আভা। আপনা থেকেই মলির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। ওর সর্বাঙ্গ কেঁপে উঠল থরথরিয়ে। ক্রিস্টোফার এগিয়ে এসে মলির পিঠে হাত রাখলেন। আমি বাস্তবিকই খুব নির্বোধ, আমার বোঝা উচিত ছিল। আমি দুঃখিত মিসেস ডেভিস, এতটা ভেবে দেখিনি।
বোবা কান্নার একটা দমকই যেন মলির গলায় আটকে গেল। এইমাত্র সবকিছু কেমন সহজ আর স্বাভাবিক মনে হচ্ছিল। এই রান্নাঘর, তার যাবতীয় সাজ সরঞ্জাম। অস্পষ্ট ধরা ধরা কণ্ঠে মলি বলল, কিন্তু কিন্তু আবার হঠাৎই দুঃস্বপ্নের ছায়াগুলো সব ফিরে এলো। মলির দিকে একদৃষ্টে তাকিয়ে নিলেন রেন। তার চোখে মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সমজদারের ভঙ্গিতে মাথা নাড়লেন বার কয়েক। তাহলে তাহলে আমি যাই। এখন আপনাকে আর বিরক্ত না করাই ভালো। করুণ কণ্ঠে মিনতি জানালো মলি। না, আপনি যাবেন না। রেন ততক্ষণে দরজার কাছে পৌঁছে গেছেন। সপ্রশ্ন দৃষ্টিতে ঘাড় ফিরিয়ে তাকালেন। তারপর এগিয়ে গেলেন পায়ে পায়ে। আপনি কি সত্যিই তাই চান? কি চাওয়ার কথা বলছেন? মানে আমি এখানে থাকি, সেইটাই কি আপনার মনোগত অভিপ্রায়? হ্যাঁ, নিশ্চয়ই। আমি এখন একলা থাকতে চাই না। একলা থাকলেই হাজার রকমের দুশ্চিন্তা আমায় ঘিরে ধরছে। ক্রিস্টোফার শান্ত ভঙ্গিতে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। মলিও তার হাতের কাজ শেষ করে আর একটা চেয়ার টেনে নিল। সত্যি খুব আশ্চর্যের ব্যাপার। আপনি যে আমার সঙ্গে একা থাকতে ভয় পাচ্ছেন না, সেই জন্যেই খুব অবাক লাগছে। আচ্ছা, সত্যি আপনি শঙ্কিত হচ্ছেন না তো? মলি জোরে জোরে মাথা নাড়াল। না, মোটেই না। এই নিঃশঙ্কার হেতু কি মিসেস ডেভিস? আমি ঠিক জানি না, তবে ব্যাপারটা সত্যি। কিন্তু অপরাধী হিসেবে আমার উপরই তো সন্দেহটা প্রথম জাগে। সবকিছুই আমার সঙ্গে মিলে যাচ্ছে। না, মলি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালো। সন্দেহভাজন আরও অনেকেই আছে। সার্জেন্ট ট্রটারের সঙ্গে সেই বিষয়েই কথাবার্তা হচ্ছিল। তিনি কি আপনার কথা বিশ্বাস করেছেন? অবিশ্বাসও করেননি, ধীরে ধীরে জবাব দিল মলি। কতকগুলো টুকরো টুকরো শব্দ বারবার তার মাথার মধ্যে ভেসে উঠছে। বিশেষ করে ট্রটারের সেই অমোঘ উক্তি। আপনার মনের মধ্যে এখন কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে চলেছে আমি তার কিছুটা আঁচ করতে পারি মিসেস ডেভিস। কিন্তু সত্যিই কি তিনি তা পারেন? সবকিছুই কি তিনি জেনে ফেলেছেন? আর একটা গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করেছিলেন, প্রকৃত হত্যাকারী নাকি সমস্ত পরিস্থিতিটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। এটাও কি সত্যি? ঈষৎ উদ্বিগ্ন কণ্ঠেই রেনকে প্রশ্ন করল মলি। আপনি নিশ্চয়ই এই বিপদসংকুল পরিবেশটা মনে মনে উপভোগ করছেন না? মুখে আপনি যাই বলুন না কেন, আসল ব্যাপারটা নিশ্চয়ই তা নয়। না না, নিশ্চয়ই নয়। অবাক দৃষ্টিতে মলির দিকে তাকিয়ে রইলেন ক্রিস্টোফার। এ ধরনের একটা ধারণাই বা আপনার মাথার মধ্যে ঢুকলো কিভাবে? এটা আমার বক্তব্য নয়, সার্জেন্ট ট্রটারের। আমি ওই লোকটিকে ভীষণ ঘৃণা করি। ভদ্রলোক মাথার মধ্যে অবাস্তব সব ধারণা ঢুকিয়ে দেন, যা আদৌ সত্যি নয়, একেবারেই যা অসম্ভব। মলির কণ্ঠস্বর ভাঙা ভাঙা। তার শরীরটাই এখন অবসাদে ভেঙে পড়েছে। চোখ দুটো বুজে আসতে চাইছে কান্নার ভারে। টেবিলে কনুই রেখে দুহাতে মুখ ঢাকল মলি। ক্রিস্টোফার এগিয়ে এসে মলির পিঠে হাত রাখলেন। তার কণ্ঠে গভীর সমবেদনার স্পর্শ। মলি মুখ তোল। এই প্রথম মলিকে নাম ধরে ডাকলেন ক্রিস্টোফার। তোমার কি হয়েছে? ধীরে ধীরে মলি নিজেকে সংযত করল। ক্রিস্টোফারের আচার আচরণে ছেলে মানুষই সুলভ প্রগলভতার কোনো চিহ্ন নেই। কি ব্যাপার মলি? পুনরায় প্রশ্ন করলেন ক্রিস্টোফার। মলি অপলক চোখ তুলে রেনের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তার দৃষ্টির গভীরে একটা স্থির আলোর আভাস। আমাদের এই পরিচয়টা কতদিনের ক্রিস্টোফার? মাত্র 2 দিন? প্রায় সেই রকমই। কিন্তু তোমার কি মনে হচ্ছে না আমরা পরস্পরকে অনেকদিন আগে থেকেই জানি? হ্যাঁ, ব্যাপারটা ভারী অদ্ভুত, তাই না? ঠিক বলতে পারি না, তবে আমরা যেন পরস্পরের হৃদয়টা গভীরভাবে উপলব্ধি করতে পারছি। আমরা দুজনেই এখন একই বিপদের মুখোমুখি এসে পড়েছি বলেই হয়তো এমন একটা সহমর্মিতা গড়ে ওঠা সম্ভবপর হয়েছে। ক্রিস্টোফারের কণ্ঠে কোনো প্রশ্নের আভাস ছিল না। সহজ সরল বিবৃতির মতোই কথা শোনালো। এর উত্তর দেবার জন্যেও কোনো আগ্রহ দেখা গেল না মলির মধ্যে। একটু থেমে অন্য প্রসঙ্গের অবতারণা করল। তার কথার সুরেও প্রশ্নের ঝাঁজ নেই। স্বাভাবিক একটা সত্যকে যেন সে ব্যক্ত করছে অবলীলায়।
তোমার আসল নামও নিশ্চয় ক্রিস্টোফার রেন নয়? না। তবে কেন তুমি নাম ভাড়িয়ে জন্ম পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি, এই তো? এটাকে আমার একটা ব্যক্তিগত খেয়ালও বলতে পারো। ছোটবেলায় আমার সহপাঠীরা আমাকে ক্রিস্টোফার রবিন বলে ডাকত। সেখান থেকেই হয়তো এই নামটা আমার মাথায় এসেছে। কিন্তু তোমার আসল নামটা কি? ক্রিস্টোফার শান্ত কণ্ঠে জবাব দিলেন, আমার আসল নাম শুনে তোমার কোনো উপকার হবে না। তবে আমি স্থপতি নই। প্রকৃতপক্ষে আমি একজন পলাতক সৈনিক। ক্ষণিকের জন্যে মলির দুচোখে একটা ভয় ও উদ্বেগের ছায়া ঘনিয়ে এলো। ক্রিস্টোফারেরও সেটা নজর এড়ালো না। হ্যাঁ, ঠিক আমাদের অজ্ঞাতকুলশীল হত্যাকারীর মতো। সেই জন্যই তো বললাম, খুনির বৈশিষ্ট্যগুলো আমার সঙ্গে খুব ভালো মিলে যায়। বোকার মতো কথা বলো না, ধমকে উঠল মলি। আগেই জানিয়ে দিয়েছি, তোমাকে আমি হত্যাকারী বলে বিশ্বাস করি না। ঠিক আছে, তোমার কাহিনীটাই এখন আগাগোড়া খুলে বলো। সেনাবাহিনী থেকে পালাতে গেলে কেন? ভয় পেয়ে পালিয়েছি কিনা প্রশ্ন করছো? না, ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। তেমন কোনো ভয় ডর আমার ছিল না। অন্ততপক্ষে সাধারণ অন্যান্য সৈনিকের চেয়ে আমার সাহস কিছু কম নেই। এমনকি গোলাগুলি চলাকালীনও আমার মেজাজ আশ্চর্য রকম শান্ত থাকত। সেজন্যেও সেনাবাহিনীতে আমার একটা বিশেষ সুনাম ছিল। এই সমস্ত তুচ্ছ কারণে আমি সেনাবাহিনী থেকে ফেরার হইনি। প্রকৃত কারণ আমার মা। তোমার মা? হ্যাঁ, গত যুদ্ধের সময় নাৎসি বিমান বাহিনীর আক্রমণে আমার মা মারা যান। তিনি যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, বোমার আঘাতে সেই বাড়িটাই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করে আনতে হয়েছিল মৃতদেহটা। খবরটা শোনবার পরই আমার মাথার মধ্যে সব কেমন তালগোল পাকিয়ে গেল। আমি বোধহয় পাগলই হয়ে গেলাম সাময়িকভাবে। আমার মনে হলো মা নয়, আমি যেন সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছি। এই মুহূর্তে আমাকে উদ্ধার না করতে পারলে শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়ব। অসহায় ভঙ্গিতে বার কয়েক মাথা ঝাঁকালেন ক্রিস্টোফার। অপরিসীম ক্লান্তিতে বুঝে আসতে চাইছে কণ্ঠস্বর। দুঃস্বপ্নে ভরা সেই দিনগুলোর কথা কাউকে বলে বোঝানো যাবে না। রাতের আধারে গা ঢেকে শিবির ছেড়ে পালিয়ে গেলাম। বনে জঙ্গলে পাহাড় পর্বতে বেশ কিছুদিন ঘুরে বেড়ালাম উদ্ভ্রান্তের মতো। তারপর যখন সম্বিত ফিরে এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। পুনরায় শিবিরে ফিরে গেলেও সামরিক শাস্তি এড়াতে পারবো না, কারণ ইতিপূর্বেই আমার নাম ফেরারিদের তালিকায় উঠে গেছে। এই সাময়িক অন্তর্ধানের কোনো সন্তোষজনক কৈফিয়তও আমার জানা নেই। তখন থেকে আমি কেবল পালিয়েই বেড়াচ্ছি। একজোড়া শূন্য হতাশ চোখ মেলে মলির দিকে তাকিয়ে রইলেন ক্রিস্টোফার। তোমার ধারণাটাই সম্পূর্ণ ভুল, সান্ত্বনার সুরে মলি বলল। তুমি আবার নতুন করে সবকিছু আরম্ভ করতে পারো। কারো পক্ষে আর তা কি করা সম্ভব? নিশ্চয়ই। তাছাড়া তুমি তো এখনো যুবক, তোমার বয়সও খুব কম। হ্যাঁ, তা ঠিক। তবে আমি একবারে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সবকিছুই আজ আমার নিঃশেষ হয়ে গেছে। না, দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালো মলি। তোমার কিছুই ফুরিয়ে যায়নি। এর সমস্তটাই তোমার কল্পনা প্রসূত। আমার বিশ্বাস, প্রত্যেকের জীবনেই একবার করে এই ধরনের একটা অনুভূতির জোয়ার আসে। তখন মনে হয় দিগন্ত জুড়ে গভীর অন্ধকার ঘনিয়ে আসছে। পায়ের নিচে দাঁড়াবার মাটিটুকুও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবকিছুর চরম পরিসমাপ্তি বুঝি আসন্ন। তুমি নিশ্চয়ই কোনো এক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলে, তা না হলে তো এত নিখুঁতভাবে বর্ণনা দিতে পারতে না। হ্যাঁ, তা হয়েছিলাম বইকি। অকপটে মাথা দোলালো মলি। তোমার সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা অবশ্য নতুন কিছু নয়। অনেকের ভাগ্যেই সেরকম ঘটতে দেখা গেছে। আমি যে যুবকটির বাগদত্তা ছিলাম, সে ছিল একজন পাইলট। গত যুদ্ধে সে নিহত হয়। শুধু এই, আর কিছু নয়? হ্যাঁ, আরও আছে। ছেলেবেলায় আমি একটা প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিলাম। হিংস্রতা ও নিষ্ঠুরতার মুখোমুখি এসে দাঁড়াতে হয়েছিল আমাকে। তখন থেকেই বুকের মধ্যে জীবন সম্বন্ধে একটা বিরূপ ধারণা গড়ে উঠতে শুরু করেছিল। তারপর জ্যাকও যখন একদিন দুর্ঘটনায় মারা গেল, তখন মনে হলো সমগ্র জীবনটাই বুঝি
এই রকম ক্রূর বিশ্বাসঘাতকতায় ভরা। মানুষের কোনো স্বপ্নই কখনো সফল হয় না। বুঝতে পারছি। আর তারপরেই বুঝি? মলির দিকে চোখ তুলে প্রশ্ন করলেন রেন। জিলের সঙ্গে পরিচয় হলো? হ্যাঁ, একটা লজ্জারুণ হাসির আভা ছড়িয়ে পড়ল মলির পাতলা ঠোঁটের প্রান্তে, এবং জিলের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমার জীবনটাও যেন এক নতুন খাতে বইতে শুরু করলো। সে অভিজ্ঞতাও সম্পূর্ণ নতুন। পূর্বের যাবতীয় শঙ্কা আর দুর্ভাবনা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এক মুহূর্তে। জিল, এই নামটাই যেন সুখ আর নিরাপত্তার প্রতীক। হঠাৎ যেন তার ঠোঁট থেকে হাসির রেশটুকু মিলিয়ে গেল। চোখে মুখে আসন্ন ঝড়ের পূর্বাভাস। প্রচণ্ড ঠান্ডার জন্যে তার শরীরটাও বুঝি কেঁপে উঠল বার কয়েক। প্রকৃত ঘটনাটা কি মলি? কিসের জন্যে তুমি এত উতলা হচ্ছ? সত্যি তুমি এখন মনে মনে বড় বেশি অস্থির হয়ে উঠেছ। বলো, কথাটা ঠিক কিনা? মলি ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। এবং জিলের সঙ্গেও নিশ্চয়ই এর কিছু সম্পর্ক আছে? ও কি তোমায় কিছু বলেছে বা এমন কোনো কাজ করেছে? না, আসলে জিল নয়, ওই লোকটা, ওই ভয়ঙ্কর লোকটা। কাকে তুমি ভয়ঙ্কর বলছো? ঈষৎ চমকে উঠলেন ক্রিস্টোফার। প্যারাভিসিনি? না না, সার্জেন্ট ট্রটার। সার্জেন্ট ট্রটার? হ্যাঁ, ওই ভদ্রলোকই এমন কতগুলো ইঙ্গিত করলেন, জিলের সম্বন্ধে এমন কতগুলো বাজে ধারণা আমার মধ্যে ঢুকিয়ে গেলেন, যে সমস্ত বিষয়ে আমি আগে কোনোদিন চিন্তা পর্যন্ত করিনি। এমনকি তাদের অস্তিত্বের কথাও আমার জানা ছিল না। লোকটা সত্যিই খুব ভয়ঙ্কর। আমি ঘৃণা করি এই ধরনের লোকদের। আমি ভীষণ ঘৃণা করি। ক্রিস্টোফারের ঘন ভ্রুযুগলে চিন্তার ভাঁজ পড়ল। কথার সুরে বিস্ময়ের আভাস। জিল? জিল? হ্যাঁ, আমরা দুজনেই প্রায় সমবয়সী। যদিও বয়সে ওকে কিছুটা বড় দেখায়, তবে আসলে হয়তো তা নয়। হ্যাঁ, ঠিকই। জিলের সঙ্গেও আমাদের অজ্ঞাত হত্যাকারীর অনেক সাদৃশ্য আছে। তবে মলি, এ সমস্ত চিন্তাই খুব হাস্যকর, ভিত্তিহীন অলীক কল্পনা মাত্র। কেননা কালভার্ট স্ট্রিটের ওই মেয়েটা যেদিন নিহত হয়, সেদিন জিল তো সারাক্ষণ তোমার সঙ্গে এখানেই ছিল। মলি কোনো উত্তর দিল না। তার চোখ মুখ আড়ষ্ট, থমথমে। ক্রিস্টোফার তীক্ষ্ণ দৃষ্টিতে মলির ভাবগতিক লক্ষ্য করতে লাগলেন। জিল কি এখানে ছিল না? এবারে উত্তর দিল মলি। তবে কথাগুলো তার গলা দিয়ে এত দ্রুত বেরিয়ে আসবার চেষ্টা করছিল যে সমস্তই জড়িয়ে গেল একসঙ্গে। সেদিন সারাক্ষণই বাইরে ছিল। খুব সকালেই গাড়ি নিয়ে বেরিয়েছিল। আমি জানতাম শহরের অপর প্রান্তে একটা নিলাম ঘর থেকে ও কিছু তারের জাল কিনে আনতে গেছে। আমাকেও সেই কথা জানিয়ে গিয়েছিল। এর মধ্যে অবিশ্বাসেরও কিছু ছিল না। কিন্তু ওখানে, ও কি সেখানে যায়নি? মলি ম্লান মুখে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে দুদিন আগের ইভিনিং স্ট্যান্ডার্ডটা তুলে আনল। ক্রিস্টোফারও আগ্রহ সহকারে হাতে নিলেন কাগজটা। এটা তো দেখছি দুদিনের পুরনো একটা লন্ডন সংস্করণ। জিল যখন ফিরে এলো তখন এই পত্রিকাটা ওর কোটের পকেটে ছিল। তাহলে ও নিশ্চয়ই লন্ডনে গিয়ে থাকবে। ক্রিস্টোফারের দৃষ্টিতেও সন্দেহের ছায়া। একবার মলির দিকে আর একবার কাগজটার দিকে ফিরে তাকালেন ক্রিস্টোফার। ঠোঁট বেঁকিয়ে শীষ দিতেও শুরু করলেন মৃদু স্বরে। পর মুহূর্তেই সংযত করলেন নিজেকে। এখন ওই সুরটার উপযুক্ত সময় নয়। মলির চোখের দিকে একবারও না তাকিয়ে এবং খুব সুনির্বাচিত শব্দ সাজিয়েই তিনি তার বক্তব্যটা উপস্থিত করলেন। জিলের সম্বন্ধে তুমি নিশ্চিতভাবে ঠিক কতটুকু জানো? থামো থামো, চুপ করো, আর্তসুরে চেঁচিয়ে উঠল মলি। শয়তান ট্রটারও আমাকে এই একই প্রশ্ন করেছিলেন, অথবা এমন ধরনেরই একটা কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বললেন, মেয়েরা প্রায়শই কিছু না জেনে সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। তাদের পূর্বজীবন সম্বন্ধে তাদের স্ত্রীদের সঠিক কোনো ধারণাই থাকে না। যুদ্ধের সময়েই এমন ঘটনা বেশি ঘটে। কেবলমাত্র পুরুষদের মুখের কথা বিশ্বাস করেই মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তিনি খুব একটা মিথ্যে তো বলেননি। এই ধরনের অনেক কাহিনী ইদানিং শোনা গেছে। তুমিও আবার এই একই কথা বলতে শুরু করো না।
আমি আর সহ্য করতে পারছি না। আমরা ভাগ্যচক্রে এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। এজন্যই এই সমস্ত চিন্তা ভাবনা মনের মধ্যে উদয় হচ্ছে। যত অবিশ্বাস্যই শোনাক না কেন, যে কোনো অশুভ ইঙ্গিতই এখন আমরা অতি সহজে বিশ্বাস করে নেব। কিন্তু সেটা সত্যি নয়, আদপেই সত্যি নয়। আমি আচমকাই মলির বাক্যস্রোত মাঝপথে রুদ্ধ হয়ে গেল। ধীরে ধীরে উন্মুক্ত হলো ভেজানো দরজাটা। জিল এসে প্রবেশ করলো ঘরের মধ্যে, মুখ চোখ গম্ভীর থমথমে। আমি তোমাদের অন্তরঙ্গ আলাপ আলোচনায় কোনো রকম বাধা দিলাম না তো? বিশেষ কাউকে উদ্দেশ্য না করেই তীর্যক কণ্ঠে প্রশ্নটা ছুঁড়ে দিল জিল। রেন অপ্রস্তুতভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি আপনাদের মিসেসের কাছ থেকে কয়েকটা রান্নার টুকিটাকি শিখে নিচ্ছিলাম। তাই নাকি? ভালো ভালো। দেখুন মিস্টার রেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের গালগল্প করে বেড়ানো খুব স্বাস্থ্যসম্মত নয়। অনুগ্রহ করে আপনি এখন কিচেনের বাইরে যান। কি আমার কথাটা আপনার মগজে ঢুকলো? হ্যাঁ, নিশ্চয়ই। আর একটা কথা স্মরণে রাখবেন, মলির কাছ থেকে কিছুটা দূরে দূরে সরে থাকবার চেষ্টা করুন। আমার স্ত্রী পরবর্তী শিকার হোক, এটা আমার অভিপ্রেত নয়। এবং সেজন্যেই শান্ত কণ্ঠে জবাব দিলেন ক্রিস্টোফার। আমি মনে মনে এত বেশি উদ্বিগ্ন। এই সহজবোধ্য কথাটার মধ্যে কোনো গভীর অর্থ নিহিত আছে কিনা জিল সেদিকে কিছুমাত্র গ্রাহ্য করল না। তার মুখ চোখ আরও পাঁশুটে হয়ে গেল। চিন্তা ভাবনার গুরুদায়িত্বটা আমার উপরে ছেড়ে দিন না কেন? কঠিন কণ্ঠে মন্তব্য করল জিল। আমি আমার স্ত্রীকে দেখাশোনা করতে পারবো। ভালো চান তো আপনি এখন এখান থেকে সরে পড়ুন। মলিও সকাতরে আবেদন জানালো, দয়া করে তুমি এখন যাও ক্রিস্টোফার, আমার অনুরোধ। রেন এক পা করে দরজার দিকে এগোলেন। তবে আমি কাছাকাছিই আছি। যেতে যেতে মলিকে উদ্দেশ্য করে ঘোষণা করলেন তিনি। তার এই উক্তিটি যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ সে কথাও কাউকে বলে দিতে হয় না। আপনি কি দয়া করে যাবেন? অধৈর্য ভঙ্গিতে চেঁচিয়ে উঠল জিল। ক্রিস্টোফারের কণ্ঠ থেকে একটা শিশুসুলভ সুরেলা হাসি নিঃসৃত হলো। হ্যাঁ হ্যাঁ কমান্ডার, নিশ্চয়ই। বাইরে বেরিয়ে শব্দ করেই দরজাটা আবার ভেজিয়ে দিলেন তিনি।